হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু হিস্ট্রি ইনসাইট। আমি তোমাদের শোভন স্যার। তা আজকে আমরা আবার হর্ষবর্ধন বা পুষ্যভূতি বংশ পড়ব। তোমার মনে হতে পারে স্যার আপনি তো এর আগে করিয়েছেন, আবার আজকে নতুন করে কেন করাবেন? দেখো, এই জন্যই করাবো যে তোমরা নিশ্চয়ই জানো যে দক্ষিণ ভারতের যে রাজ্যসমূহগুলো আছে সেখান থেকে কিন্তু স্টাফ সিলেকশন কাউন্সিল বা এসএসসি সব থেকে বেশি কোশ্চেন করে, বুঝলে? তা এই যে এর মধ্যে হর্ষবর্ধন অর্থাৎ পুষ্যভূতি বংশ এবং চোল বংশ এখান থেকে আরও বেশি কোশ্চেন করে, মানে এই দুটো টপিক। তা আমি আজকে তোমাদের, দেখো এখানে লেখা আছে যে এসএসসি স্পেশাল, দেখো লেখা আছে এখানে এসএসসি স্পেশাল। তা আমি এসএসসি স্পেশাল থেকে তোমাদের সব থেকে বেশি আজকে মানে আজকে এই হর্ষবর্ধনটা এসএসসি স্পেশাল হিসেবে করাবো, কারণ এখান থেকে সব থেকে বেশি কোশ্চেন আসে এসএসসিতে। আর আজকে শুধু এসএসসি রিলেটেড কোশ্চেনই থাকবে হর্ষবর্ধন, অন্য কোনো পরীক্ষার কোশ্চেন থাকবে না। এবং কালকে চোল করাবো, চোলেও কিন্তু এসএসসি রিলেটেড কোশ্চেনই থাকবে, মানে এসএসসিতে যা কোশ্চেন এসছে সেই কোশ্চেনই থাকবে। এবং তারপরে এইভাবে অর্থাৎ এই সপ্তাহটা আমরা এই রাজবংশ নিয়ে কাটাবো। সামনের সপ্তাহে আমরা যে পাল সেনটা ধরে আমরা মেডিভ্যাল অর্থাৎ মধ্য ভারতে আমরা পৌঁছে যাব, বুঝতে পেরেছো? তা আজকে এই যে সপ্তাহটা অর্থাৎ আজকে সোমবার, কালকে মঙ্গলবার, আচ্ছা বুধবার, এই 3 দিন যে আমরা হিস্ট্রি করি, এই 3 দিন কিন্তু আমরা এসএসসি রিলেটেড কোশ্চেনই করবো ইতিহাস থেকে, বুঝতে পেরেছো? তো চলো আজকে আমরা শুধু, এবং আজকে এসএসসির কোশ্চেনই থাকবে। তা প্রথমে আমাদের রুটিনটা বলে দিই। সোম মঙ্গল ও বুধ। সোম মঙ্গল ও বুধ হলো তোমার হচ্ছে ইতিহাস, হিস্ট্রি। আর হলো বৃহস্পতি ও শুক্র হলো তোমার হচ্ছে জিওগ্রাফি, বুঝতে পেরেছো? শনিবার হলো কি পলিটি, আর রোববার হলো কি তোমার স্ট্যাটিক জিকে। আমরা প্রতিদিন প্রায় অনেক এমসিকিউ করি। আজকে যেহেতু আমার একটা বিয়ের অনুষ্ঠান আছে এবং আজকে শুধু এসএসসি রিলেটেড কোশ্চেন নিয়ে এসেছি, তাই আমি আজকে বেশি কোশ্চেন নিয়ে আসিনি। আজকে ডিটেলসটা বেশি বলবো, এমসিকিউটা কম হবে। প্রতিদিন তোমরা যারা রেগুলার ক্লাস করো তারা জানো আমার 50-60টা করে কোশ্চেন করি, আর যারা নতুন দেখছে আমি বলবো যে প্লে লিস্ট আছে, দেখে নিও। আর ইতিহাস থেকে আমরা করব তোমার হচ্ছে 3000+ এমসিকিউ, 3000+ এমসিকিউ। জিওগ্রাফি থেকে 2500+ এমসিকিউ, 2500+ এমসিকিউ। পলিটি থেকে 1500+ এমসিকিউ, আর স্ট্যাটিক জিকে থেকে 1500+ এমসিকিউ, বুঝতে পেরেছো? স্ট্যাটিক জিকে থেকে 1500+ এমসিকিউ। তা এই হলো আমাদের মোট হলো তোমার টার্গেট। তো চলো আজকে ক্লাস শুরু করি। দেখো, কোন চীন দেশীয় পর্যটক হর্ষবর্ধনের রাজত্বকালে এসেছিলেন বলো? তোমরা জানো এটা সিজিএল 23-এ দিয়েছিল, চতুর্থ শিফটে। হিউয়েনসাং, আতিত ফাক্সিয়ান, ইবন বতুতা। উত্তর হবে হিউয়েনসাং। দেখো, হিউয়েনসাং 642 এডিতে তোমার হচ্ছে কি করেন, তোমার হর্ষবর্ধনের রাজসভায় আসেন। কত তোমার 642 এডিতে হর্ষবর্ধনের রাজসভায় উনি আসেন, রাজসভায় আসেন, বুঝতে পেরেছো? তা ইনি মূলত মহাযান মতবাদে বিশ্বাস ছিল, কারণ তোমরা জানো বৌদ্ধদের যে দুটো মেন মতবাদ, হীনযান আর মহাযান। তাই ইনি তোমার মহাযান মতবাদে বিশ্বাস ছিলেন। এবং এই যে হিউয়েনসাং এসেছে তার জন্য হর্ষবর্ধন তার সম্মানে, হর্ষবর্ধন হিউয়েনসাংয়ের সম্মানে আসেন। এবং এই জন্য হর্ষবর্ধন মানে আমি তোমাদের এখানে এমনভাবে করাবো যাতে তোমরা এসএসসি, যেহেতু এখন প্রচুর পরীক্ষা আছে, এমটিএস এর ফর্ম ফিল আপ চলছে, তারপরে তোমাদের হচ্ছে তোমরা জানো আরে কি বলে সিএইচএসএল এর ফর্ম ফিল আপ, সিজিএল এর ফর্ম ফিল আপ চলছে, সিএইচএসএল চলছে। অর্থাৎ এখন এসএসসি কিন্তু পরীক্ষা ভালো মোটামুটি হচ্ছে, তাহলে আমাদের এসএসসিটাও একটু জোর দিতে হবে। এবং এই জন্য হর্ষবর্ধন হিউয়েনসাংয়ের সম্মানে, হিউয়েনসাংয়ের সম্মানে ও মহাযান বৌদ্ধ ধর্মের সম্বন্ধে মহাযান বৌদ্ধ ধর্মের সম্বন্ধে মহাযান বৌদ্ধ ধর্মের সম্বন্ধে
সম্বন্ধে আলোচনার জন্য এক ধর্ম সম্মেলন আহ্বান করেন। সম্বন্ধে আলোচনার জন্য আলোচনার আলোচনার জন্য একটি ধর্ম সম্মেলন আহ্বান করে। একটি ধর্ম সম্মেলন আহ্বান করে বুঝতে পেরেছ? যা 18 দিন স্থায়ী হয়েছিল, বুঝতে পেরেছ? যা 18 দিন স্থায়ী হয়েছিল, বুঝতে পেরেছ? তা আমরা এই যে হর্ষবর্ধন বলছি, হর্ষবর্ধন ছিল মূলত পুষ্যবতী বংশের তোমার সম্রাট। তাই যে পুষ্যবতী বংশ বা থানেশ্বরের পুষ্যবতী বংশ বলা হয়, এদের অরিজিন হলো পূর্ব পাঞ্জাবের কুরুক্ষেত্রের কাছে থানেশ্বরে পুষ্যবতী বংশের উদ্ভব হয়, বুঝতে পেরেছো? তা চলো আমরা একটু দেখে নিই এদের সম্পর্কে, পুষ্যবতীদের সম্পর্কে একটু দেখে নিই। পুষ্যবতী এখানেই লিখি, পুষ্যবতী বংশ, বুঝলে? তাই পুষ্যবতী বংশ এদের উদ্ভব কোথায় হয়? তোমার পূর্ব পাঞ্জাবের কুরুক্ষেত্রের কাছে থানেশ্বরে পুষ্যবতীদের উদ্ভব হয়। কোথায়? তোমার পূর্ব পাঞ্জাবের কুরুক্ষেত্রের কাছে তোমার হচ্ছে থানেশ্বরের পুষ্যবতী বংশের উদ্ভব হয়, বুঝতে পেরেছ? থানেশ্বরের পুষ্যবতী বংশের উদ্ভব হয়, পুষ্যবতী বংশের উদ্ভব হয়। পুষ্যবতী বংশের প্রতিষ্ঠাতা ছিলেন পুষ্যবতী। এরা ছিল জাতিতে বৈশ্য। পুষ্যবতী বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তোমার পুষ্যবতী। এই বংশের প্রতিষ্ঠাতা ছিলেন পুষ্যভূতি, এবং এরা জাতিতে বৈশ্য। এরা ছিলেন জাতিতে, অর্থাৎ বণিক শ্রেণী বা ব্যবসায়ী শ্রেণী। এরা জাতিতে ছিল তোমার হচ্ছে বৈশ্য, বুঝতে পেরেছ? বৈশ্য। তা পুষ্যবতী ছিলেন ভগবান শিবের উপাসক, এবং এনারা সকলেই প্রথম জীবনে, মানে প্রথম দিকে এক কথায় গুপ্তদের সামন্ত ছিল। সামন্ত রাজা মিন্স ধরো তোমার একটা বড় রাজা, তার অধীনে ছোট ছোট ধরো কোনো একটা অঞ্চল শাসন করে, সেই বড় রাজার অধীনে আছে, বুঝতে পারো? সেই বড় রাজাকে ট্যাক্স দেয়, বড় রাজা যদি কোনো বিপদে পড়ে তাকে সৈন্য দিয়ে সাহায্য করে, এরকম টাইপের, কিন্তু তাকে বড় রাজার অধীনস্থ মেনে চলতে হবে, বুঝতে পেরেছো? তা পুষ্যবতী ছিলেন শিবের উপাসক, এবং পাশাপাশি এই রাজারা ছিলেন তোমার গুপ্তদের সামন্ত, বুঝতে পেরেছো? পুষ্যভূতি ছিলেন শিবের উপাসক, বুঝতে পেরেছো? শিবের উপাসক, এবং এনারা সকলেই গুপ্তদের সামন্ত ছিল, এবং এনারা সকলেই গুপ্তদের সামন্ত ছিল। গুপ্তদের সামন্ত ছিল, বুঝতে পেরেছো? এরা সকলে গুপ্তদের কি ছিল? তোমার সামন্ত ছিলেন। তার পরবর্তী রাজারা, পুষ্যবতীর পরবর্তী রাজারা হলেন মহারাজা নন্দবর্মন, মহারাজা রাজ্যবর্ধন, মহারাজা আদিত্যবর্ধন, বুঝতে পেরেছো? তাই পুষ্যবতীর পরবর্তী রাজারা হলেন আমি তোমাদের এই অধ্যায়টা এই জন্য বেশি করে করেছি, কারণ এই যে দক্ষিণ ভারতের তোমার হচ্ছে যে দুটো অধ্যায় আছে, তোমার একটা হলো হর্ষবর্ধন, আর একটা হলো তোমার ওই মানে পুষ্যবতী, আর একটা হলো চোল। এখান থেকে সব থেকে বেশি আসে, বুঝতে পেরেছো? এসএসসি, তার জন্য এই অধ্যায়টা এত বেশি ডিটেলস আমি করিয়ে দিচ্ছি। তা পুষ্যবতী তোমার হচ্ছে পুষ্যবতীর পরবর্তী রাজারা হলেন মহারাজা নরবর্মন, বর্মন না, বর্ধন, মাফ করবে, বর্মন হবে, বর্মন তো ওরা তোমার হচ্ছে ওই মৌখুরি বংশ, বর্ধন। তারপরে মহারাজা তোমার রাজ্যবর্ধন,
মহারাজা রাজ্যবর্ধন ও মহারাজা আদিত্য বর্ধন ও মহারাজা আদিত্যবর্ধন, বুঝতে পেরেছ? তা বানভট্টের হর্ষচরিত হিউয়েন এর সিউকি মুদ্রা লিপি থেকে এই বংশের সম্পর্কে জানা যায়। বুঝতে পেরেছো? তাহলে কি কি থেকে জানা যায় তোমার? বানভট্টের হর্ষচরিত, বানভট্ট ছিল কে? তোমার হর্ষবর্ধনের এই বংশেরই রাজা, হর্ষবর্ধনের যিনি তোমার হচ্ছে সভাকবি ছিলেন এই বানভট্ট। তা বানভট্টের হর্ষচরিত ও হিউয়েনসাং এসেছিল তোমার হর্ষবর্ধনের সময় 642-এ, এবং হর্ষবর্ধন ওই জন্য তো তোমার একটা ইয়েও করেছিল বললাম তোমাদের। তা এবং ও হিউয়েনসাংয়ের সিউকি গ্রন্থ ও বিভিন্ন লিপি ইত্যাদি থেকে এই বংশ সম্পর্কে জানা যায়। এই বংশের সম্পর্কে তোমার হচ্ছে কি জানা যায়। বুঝতে পেরেছ? ক্লিয়ার? এই বংশের সম্পর্কে জানা যায়। আর প্রতিদিন ক্লাসের আগে ক্লাসের লিঙ্কের জন্য টেলিগ্রামে সার্চ করো হিস্ট্রি ইনসাইড INSIGHT, এটা লিখে সার্চ করো। বা তোমার আরেকটা কাজ করতে পারো, এই যে ডেসক্রিপশনে দেখবে লিঙ্ক দেওয়া আছে, কেমন? আচ্ছা, হর্ষবর্ধনের রাজত্বকাল কি ছিল বলো? SSCGL 25/7/23 তৃতীয় শিফটের বলো রাজত্বকালের সময় কি ছিল আর কি? সময় কি ছিল বলো? রাজত্বকালের সময় কি ছিল? উত্তর দাও। ছশো 570 থেকে 610, 606 থেকে 647, 545 থেকে 570, কোনটা হবে বলো? উত্তর হবে তোমার 606 থেকে তোমার 647। বুঝলে? দেখো, এখানে একটা গল্প বলি। এই যে বললাম না যে তোমার হচ্ছে এই যে তোমার হচ্ছে এই রাজারা ছিলেন, পরবর্তী রাজারা পুষ্যবর্তীর মহারাজা নরবর্মন, মহারাজা রাজ্যবর্ধন, মহারাজা আদিত্য বর্মন। এরপরে যিনি বসেন তার নাম হলো প্রভাকর বর্ধন। বুঝতে পেরেছ? এরপরে বসেন কে? প্রভাকর বর্ধন। বুঝতে পেরেছ? সিংহাসনে বসেন এনাদের পর। এই প্রভাকর বর্ধনের সময়কাল 580 থেকে তোমার হচ্ছে 605 অব্দি। বুঝতে পেরেছো? ভালো কথা বসলো। তা এনার 3 ছেলে মেয়ে ছিল। বুঝতে পেরেছো? এনার 3 ছেলে মেয়ে ছিল। 3 ছেলে মেয়ের নাম কি? একজনের নাম রাজ্যবর্ধন, একজনের নাম রাজ্যশ্রী, একজনের নাম হর্ষবর্ধন। বুঝতে পেরেছো? তা এনার সম্পর্কে একটু বলে এদের সম্পর্কে বলছি, মেন কাহিনীটা কি। তা এই প্রভাকর বর্ধন ছিলেন ভগবান সূর্যদেবের ভগবান মানে তোমার সূর্য নারায়ণের উপাসক, অর্থাৎ সূর্যের উপাসক ছিলেন ইনি। ইনি ছিলেন সূর্যের উপাসক ছিলেন ইনি। বুঝতে পেরেছো? সূর্যের উপাসক ছিলেন। এই বংশের প্রথম ও স্বাধীন প্রকৃত প্রতিষ্ঠাতা হলেন এই প্রভাকর বর্ধন। এই বংশের অর্থাৎ পুষ্যভূতি বংশের প্রথম স্বাধীন শাসক ও প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন এই পুষ্যবতী তোমার হচ্ছে ছিলেন ইনি। বুঝতে পেরেছো? এবং তিনি মৌখুরী রাজ গ্রহবর্মণের সাথে রাজ্যশ্রীর বিয়ে দেন। আমি বললাম এনার 3 ছেলে মেয়ে ছিল। তাই 3 ছেলে মেয়ের মধ্যে ওনার মেয়ের নাম ছিল হলো কি তোমার রাজ্যশ্রী। বুঝতে পেরেছো? ঝামেলাটা এখান থেকেই আসে। তাই আমি এইটা সময় বলছি, তার আগে বলি এনার উপাধি ছিল প্রভাকর বর্ধনের উপাধি ছিল তোমার পরম ভট্টরক মহারাজাধিরাজ এবং প্রতাপশীল। পরম ভট্টরক
পরম ভট্টারক, পরম ভট্টারক মহারাজা ধীরাজ, মহারাজ ধীরাজ, পরম ভট্টারক মহারাজ ধীরাজ, ধীরাজ ও তোমার হচ্ছে প্রতাপশীল, ও প্রতাপশীল, বুঝতে পেরেছ? এই যা তা 606-এ এনার কি হয়, হুন আক্রমণ যখন প্রতিহত করতে যাই উনি তখন মারা যায়। 605-এ, মাফ করবে 6 না 605-এ, 605-এ হুন আক্রমণ, হুন আক্রমণ প্রতিহত, কারণ তখন খুব হুন আক্রমণ, হুনরা ছিল একটা, হুনদের সম্পর্কে আমি তোমাদের বলেছি, বুঝলে? শ্বেতহুন, তোমার তারপরে হলো কৃষ্ণহুন, তা শ্বেতহুন ভারতে আক্রমণ করতো মূলত এরা। তা 605-এ হুন আক্রমণ প্রতিহত করতে গিয়ে ইনি মৃত্যুবরণ করেন, প্রভাকর বর্ধন মৃত্যুবরণ করেন, প্রভাকর বর্ধন মৃত্যুবরণ করেন, মৃত্যুবরণ করেন, বুঝতে পেরেছো? প্রভাকর বর্ধনের তোমার এইবার প্রভাকর বর্ধনের তোমার ছিল 3 ছেলে মেয়ে, বুঝতে পেরেছো? এবার একটা বিষয় আছে এখানে, প্রভাকর বর্ধনের, প্রভাকর বর্ধনের ছিল তোমার হলো 3 ছেলে মেয়ে, ছিল 3 ছেলে মেয়ে। তাদের নাম কি কি তোমার? চলো একটু নামটা দেখিনি, অন্য কালে দিয়ে লিখে যাতে তোমাদের চোখে পড়ে। বড় ছেলের নাম ছিল রাজ্যবর্ধন, তার মেয়ে ছিল, মেয়ের নাম ছিল রাজ্যশ্রী, আর ছোট ছেলের নাম ছিল হর্ষবর্ধন, বুঝতে পেরেছ? রাজ্যবর্ধন, রাজ্যশ্রী, রাজ্যশ্রী আর হলো তোমার কি হর্ষবর্ধন, বুঝতে পেরেছো? এই যে মেয়ে রাজ্যশ্রী, এই রাজ্যশ্রীর সাথে বিয়ে দেয় কে তোমার? মৌখুরী বংশের রাজ তোমার হচ্ছে গ্রহবর্মণের সাথে, বুঝতে পেরেছো? তা তোমার হচ্ছে রাজ্যশ্রীর সাথে কার বিয়ে দেয় তোমার প্রভাকর বর্ধন? মৌখুরী রাজ বা মৌখুরী বংশের রাজা, মৌখুরী রাজ, মৌখুরী রাজ তোমার হচ্ছে প্রভাকর প্রভাকর তোমার বর্মন, বুঝতে পেরেছো? এই না, প্রভাকর বর্মন বলছি, প্রভাকর বর্মন তো এর নাম, মানে মৌখুরী রাজ তোমার হচ্ছে ওই কি বলে, আরে গ্রহ বর্মন, এরা তো বর্ধন, ওরা বর্মন। মৌখুরী রাজ গ্রহ, গ্রহ বর্মনের সাথে তোমার রাজ্যশ্রীর বিবাহ হয়, রাজ্যশ্রীর বিবাহ হয়, বুঝতে পেরেছো? বিবাহ হয়, খুব ভালো কথা, বিবাহ হয়ে গেল দুজনের। এইবার বিষয়টা কি, তাহলে যখন মৌখুরী বংশের সাথে, মৌখুরী বংশের সম্রাট বা রাজা যাই বলি না কেন, তোমার গ্রহবর্মনের সাথে প্রভাকর বর্ধনের মেয়ের বিবাহ হলো, তাহলে কি এরা সম্পর্কে তোমার মৌখুরী বংশ এবং প্রভাকর তোমার বর্ধন বংশ এই বা পুষ্যবতী বংশ, এদেরকে আবার বর্ধন বংশ বলা হয়, বুঝলে? এরা কি হয়ে গেল? এরা আত্মীয় হয়ে গেল। এইটাকে ভয় পাই কে? তোমার হচ্ছে মালব বলছি কেন, হ্যাঁ মালবরাজও ছিল। মালবরাজ তোমার হচ্ছে দেবগুপ্ত, আর তোমার হচ্ছে কে গৌড়ের, অর্থাৎ বাংলার যে শাসক ছিলেন শশাঙ্ক। তখন তোমার কি করে, এই যে মালবরাজ গ্রহবর্মন, মালবরাজ গ্রহ বর্মন, বুঝতে পেরেছো? মালবরাজ গ্রহ বর্মন, মালবরাজ তোমার হচ্ছে মালবরাজ হলো দেবগুপ্ত, আমার তার কেটে গেছে, দেবগুপ্ত, মালবরাজ দেবগুপ্ত অ্যালায়েন্স করে কার সাথে? বন্ধুত্ব করে কার সাথে? তোমার শশাঙ্কের, গৌড়রাজ শশাঙ্কের সাথে, বুঝতে পেরেছো? গৌড়রাজ শশাঙ্কের সাথে, শশাঙ্কের সাথে, বুঝতে পেরেছো? গৌড়রাজ শশাঙ্কের সাথে, খুব ভালো কথা, দুজনে ইয়ে করলো। করে কি করে, এই যে তোমার হচ্ছে মৌখুরী বংশের যে রাজ, অর্থাৎ প্রভাকর বর্ধনের জামাই, অর্থাৎ রাজ্যশ্রীর হাজবেন্ড, তোমার হচ্ছে কি গ্রহ বর্মনকে সাথে যুদ্ধ করে এবং গ্রহ বর্মনকে হত্যা করে দেয়, বুঝতে পেরেছো? সাথে যুক্ত হয়ে তোমার হচ্ছে মৌখুরী রাজ গ্রহ বর্মনকে পরাজিত অর্থাৎ এবং হত্যা করে, হয়ে মৌখুরী রাজ গ্রহ বর্মনকে
পরাজিত করে, পরাজিত করে ও হত্যা করে, ও হত্যা করে। কেন করে? দেখো এরা না ভয় পায়। কেন? যে এক হচ্ছে যদি আমাদের সাম্রাজ্য না থাকে, এতদিন পর একটা স্বাধীন সাম্রাজ্য করেছে, এখন গুপ্তরাও তখন ছিল না, গুপ্তরা শেষ, তখন সব সব স্বাধীন রাজ্য হয়ে গেছে, তখন এরা ভয় পায়। এবং তোমার হচ্ছে এই যে আমাদের নাম তো কি, আরে রাজ্যশ্রী, রাজ্যশ্রীকে বন্দি করে, এবং রাজ্যশ্রীকে বন্দি করে, বুঝতে পেরেছো? রাজ্যশ্রীকে বন্দি করে। ঠিক সেই সময় তোমার হচ্ছে এদিকে প্রভাকর বর্ধন কি করে, হুন আক্রমণ করতে মারা গেছে। তখন প্রভাকর বর্ধনের পর তার বড় ছেলে রাজ্যবর্ধন সিংহাসনে বসবে, সাধারণত বসলো রাজ্যবর্ধন সিংহাসনে বসলো। রাজ্যবর্ধন উনি সিংহাসনে বসলেন 605-এ, 1 বছরই করেছিলেন, তারপর 606। তা রাজ্যবর্ধনের সম্পর্কে মৌখুরীরাজ গ্রহ বর্মন, ইনি হলেন তোমার হচ্ছে কি ভগ্নিপতি, তাই তো? তা ভগ্নিপতির হত্যার প্রতিশোধ নিতে এবং ওনার বোনকে যেহেতু বন্দি করেছে তার প্রতিশোধ নিতে কি করে, রাজ্যবর্ধন তোমার হচ্ছে গৌড়াস শশাঙ্কের যে বন্ধু ছিল মালবরাজ দেবগুপ্ত, দেবগুপ্তকে উনি কি করেন, যুদ্ধে পরাজিত করে হত্যা করে দেয়। ভালো করে বোঝো, বুঝতে পেরেছো? তা প্রভাকর বর্ধনের পর তো রাজ্যবর্ধন সিংহাসনে বসলো, প্রভাকর বর্ধনের পর সিংহাসনে বসেন, বর্ধনের পর সিংহাসনে বসে। তা রাজ্যবর্ধন তোমার হচ্ছে গ্রহবর্মনের হত্যার প্রতিশোধ নিতে মালবরাজ দেবগুপ্তকে হত্যা করে, বুঝতে পেরেছো? রাজ্যবর্ধন মালবরাজ তোমার দেবগুপ্তের হত্যার প্রতিশোধ, কারণ দেবগুপ্ত ওনার ভগ্নিপতি, বুঝতে পেরেছো? হত্যার প্রতিশোধ নিতে কি করে, তোমার মালবরাজ দেবগুপ্তকে হত্যা করে দেয়, বুঝতে পেরেছো? প্রতিশোধ নিতে মালবরাজ দেবগুপ্তকে হত্যা করে দেই, বুঝতে পেরেছো? হত্যা করে দেই দিল, মালবরাজ দেবগুপ্তকে হত্যা করে দিল। আর মালবরাজ দেবগুপ্ত কে ছিলেন, তোমার গৌড়ার শশাঙ্কের বন্ধু। তো ওর বন্ধুকে হত্যা করা মানে কি, ওকে চ্যালেঞ্জ করা, ওর এক দলের একজনকে মেরে দিয়েছে, ও কি ছেড়ে দেবে? তখন শশাঙ্ক কি করলো, শশাঙ্ক আবার রাজ্যবর্ধনকে হত্যা করে দিল, বুঝতে পেরেছ? কিন্তু 606 এডিতে শশাঙ্ক তোমার দেবগুপ্তের হত্যার প্রতিশোধ নিতে, দাঁড়াও, আচ্ছা, হত্যার প্রতিশোধ নিতে রাজ্যবর্ধনকে হত্যা করে দেয়। আবার কি করে, তোমার রাজ্যবর্ধনকে হত্যা করে দেই, বুঝতে পেরেছো? হত্যা করে দেই। তখন কি হলো, তখন ও ছোট ভাই যিনি আছেন হর্ষবর্ধন, তাই হর্ষবর্ধন কি হলো, তোমার যথারীতি সিংহাসনে বসে, আত্মরাজা নেই, তোমার পুত্র সন্তান নেই, তখন হর্ষবর্ধন ঠিক হলো যে সিংহাসনে বসবে, বুঝতে পেরেছো? এই হলো কাহিনী মেন। আশা করি সবাই বুঝতে পেরেছো, কেমন? চলো, এবং নিচের কোন বইটি হর্ষবর্ধনের লেখা নেই? হর্ষবর্ধন সম্পর্কে বলবো, এটা এমটিএস এ দিয়েছিল, রত্নাবলী, আমুক্তমাল্যদা, নাগানন্দ, প্রিয়দর্শিকা। দেখো আজকে হয়তো আগের দিনকে কয়েকটা কোশ্চেন রিপিট হবে, কিন্তু আজকে শুধু এসএসসি স্পেশাল আমি নিয়ে এসেছি, এবং এসএসসির মতো করাবো, কারণ এই যে তোমার হচ্ছে পুষ্যবতী বংশ বা হর্ষবর্ধন, এখান থেকে এসএসসি সব থেকে বেশি কোশ্চেন করে, এবং আর একটা চোল বংশ, যেটা এই দুটো বংশের থেকে। তো এই দুটো আমি খুব ডিটেলসে করাবো, আগেও করিয়েছি, যাতে তোমরা এসএসসিতে কমন পাও, বুঝলে? নিচের কোনটি তোমার হচ্ছে হর্ষবর্ধনের লেখা নয়? দেখো হর্ষবর্ধন কিন্তু একজন তোমার কি বলবো, সুকবিও ছিলেন, নাটক, উনি খুব ভালো নাটক লিখতেন। তাহলে আমুক্তমাল্যদা ওনার তোমার লেখা নয়, বুঝতে পেরেছো?
আর নাগানন্দ প্রিয় রত্নাবলী নাগানন্দ প্রিয় 3টে ওনার লেখা, এবং উনি এই 3টে নাটক রচনা করেন। তো হর্ষবর্ধনের সময়কাল চলো একটু লিখে নি, হর্ষবর্ধন একটু আলোচনা করি। হর্ষবর্ধন ইনি হলো 606 সিংহাসনে বসেন এবং 647 অবধি ইনি শাসন করেন, বুঝতে পেরেছো? তা উনি 606 সিংহাসনে বসেন রাজ্যবর্ধন, অর্থাৎ ওনার দাদার মৃত্যুর পর। রাজ্যবর্ধনের মৃত্যুর পর সিংহাসনে বসেন। রাজ্যবর্ধনের মৃত্যুর পর সিংহাসনে বসেন, মৃত্যুর পর সিংহাসনে বসেন, সিংহাসনে বসেন, বুঝতে পেরেছো? সিংহাসনে বসেন, খুব ভালো কথা, বসলো। তা এনার উপাধি ছিল তোমার কি? শিলাদিত্য সকলোত্তর পথনা। দেখো, তবে মনে করা হয় যে ইনি তোমার হচ্ছে প্রথম সিংহাসনে কৌনজ আক্রমণ করে শশাঙ্কর থেকে বোন দিদি আর কি রাজ্যশ্রীকে উনি উদ্ধার করে। যদিও এই যুদ্ধের ফলাফল কি হয়েছিল সেইটা সম্পর্কে তোমার জানা যায় না। কোনো ঐতিহাসিক বলে যে না, কেউ কোনো পক্ষই জিততে পারেনি, জাস্ট দুজনের মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে ওরা কি করেছিল, ওরা আর কি রাজ্যশ্রীকে ফিরিয়ে নিয়ে এসেছিল। মানে কেউ পরাজিত হয়নি, কিন্তু এই ফলাফল সম্পর্কে জানা যায় না। বসেন এবং তোমার হচ্ছে কৌনজ আক্রমণ করে সেখান থেকে তোমার রাজ্যশ্রীকে উদ্ধার করে, এবং কৌনজ দখল করেছিল কে? তোমার শশাঙ্ক। যদি বলা হয় যে শশাঙ্ক পরে কৌনজ ছেড়ে দিয়ে সন্ধি করেছিল, বুঝলে? তা তিনি সিংহাসনে বসার পরপরই কৌনজ আক্রমণ করে শশাঙ্ককে বিতাড়িত করে, কৌনজ আক্রমণ করে শশাঙ্ককে বিতাড়িত করে সেখান থেকে রাজ্যশ্রীকে উদ্ধার করে, রাজ্যশ্রীকে উদ্ধার করে, বুঝতে পেরেছো? রাজ্যশ্রীকে উদ্ধার করে। তা এই হর্ষবর্ধন কিন্তু জীবিত অবস্থায় শশাঙ্ককে কিন্তু কোনোদিন পরাজিত করতে পারেননি, বুঝলে? এবং শশাঙ্ক যখন মারা যায় 637, এটা বলছি 637-এ শশাঙ্কের মৃত্যুর পর এর আবার একটা বন্ধু ছিল হর্ষবর্ধনের, তার নাম ছিল কামরূপরাজ ভাস্কর বর্মন, বুঝতে পেরেছো? বা ওই তো ভাস্কর বর্মন। তা কি করে, শশাঙ্কের মৃত্যুর পর তোমার হচ্ছে এই শশাঙ্কের যে সাম্রাজ্য ছিল দুভাগে ভাগ করে। তার মধ্যে তোমার পূর্ব ও উত্তর ও দক্ষিণবঙ্গ হর্ষবর্ধন অধিকার করে, বুঝতে পেরেছো? না ভুল বলেছি সরি 637 যখন শশাঙ্কের মৃত্যু হয়, মৃত্যুর পর তোমার হচ্ছে হর্ষবর্ধন মগধ, ওড়িশা, কঙ্গদ ও পশ্চিমবঙ্গ জয় করে। আর ওই যেটা বললাম তোমার হচ্ছে বাদ বাকি যেটা, অর্থাৎ পূর্ব, উত্তর ও দক্ষিণবঙ্গ তোমার ওই ভাস্কর বর্মন দখল করে, বুঝতে পারছো? মানে দুই বন্ধু, ধরো একটা মিয়ামোর থেকে কেক নিয়ে এসছে, নিয়ে দুই বন্ধু এরকম মাঝখান থেকে ভাগ করে নিয়েছে, বিষয়টা এরকম, বুঝলে? তাহলে কি করে 637-এ দাঁড়াও, পেনে ঝামেলা করছে না আজকে, দাঁড়াও, ক্লাস যদি ভালো লাগে অবশ্যই ক্লাসের পর কমেন্ট করবে, তোমরা কেউ কমেন্ট করো না, বুঝলে? পেনটা মনে হচ্ছে ঝামেলা হয়েছে, তো দাঁড়াও তো অন্য পেনটা নিয়ে আসি, কি অবস্থা। চলো এটাতে আজকে করিয়ে দিই, তাহলে দেখছি। আচ্ছা, শশাঙ্কের মৃত্যুর 637-এ শশাঙ্কের মৃত্যুর পর হর্ষবর্ধন উনি কি করেন তোমার, দাঁড়াও, হর্ষবর্ধন তোমার হচ্ছে মগধ, ওড়িশা, কঙ্গদ ও পশ্চিমবঙ্গ দখল করে। মগধ, ওড়িশা, কঙ্গদ ও পশ্চিমবঙ্গ দখল করে, বুঝতে পেরেছো? দখল করে এবং হর্ষবর্ধনের মিত্র
চিত্র কামরূপ রাজ ভাস্কর বর্মন ভাস্কর বর্মন ভাস্কর বর্মন ভাস্কর বর্মন কি করে তোমার? ভাস্কর বর্মন শশাঙ্কের তোমার হচ্ছে রাজ্যের অন্তর্ভুক্ত পূর্ব উত্তর ও দক্ষিণবঙ্গ অধিকার করে। উত্তর ও দক্ষিণবঙ্গ অধিকার করে, দক্ষিণবঙ্গ দখল করে বা অধিকার করে, যাই বলি না কেন, বুঝলে? এইভাবে ভাগ করে নেই। কিন্তু শশাঙ্ক যতদিন বেঁচে ছিল ততদিন কিন্তু তোমার হর্ষবর্ধন ওকে পরাজিত করতে পারেনি, বুঝলে? তাই হর্ষবর্ধনের উপাধি ছিল কি? শিলাদিত্য সকলোত্তর পথনাথ। বুঝতে পেরেছ? হর্ষবর্ধনের উপাধি ছিল তোমার কি? শিলাদিত্য ও সকলোত্তর পথনাথ। বুঝতে পেরেছো? সকলোত্তর পথনাথ, এইটা জানা যায় কোথা থেকে জানো? সকলোত্তর পথনাথ আইহোল প্রশস্তি থেকে, দ্বিতীয় পুলকেশীর আইহোল প্রশস্তি থেকে। বুঝতে পেরেছো? আইহোল প্রশস্তি বা আইহোল শিলালিপি থেকে, যাই বলো না কেন, আইহোল শিলালিপি থেকে। বুঝতে পেরেছো? তা শশাঙ্কের সময় তোমার হচ্ছে নালন্দা সিল, বাঁশখোরা তাম্রশাসন, সেনপত্র তাম্রশাসন, মধুবন তাম্রপট, চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর আইহোল প্রশস্তি উল্লেখযোগ্য। তা চলো, হর্ষবর্ধন যখন সিংহাসনে বসেছিল তিনি তোমার হচ্ছে হর্ষাব্দ বা হর্ষ সংবাদ চালু করেন। এটা লিখে রাখো। হর্ষবর্ধন সিংহাসনে বসার সময়কালকে স্মরণীয় করে রাখার জন্য হর্ষবর্ধন তার সিংহাসনে বসার সময়কালকে স্মরণীয় রাখার জন্য কি করেন? তোমার হর্ষাব্দ বা হর্ষ সংবাদ চালু করেন। হর্ষাব্দ বা হর্ষ সংবাদ চালু করেন। হর্ষ সংবাদ চালু করেন। বুঝতে পেরেছো? হর্ষবর্ধন হর্ষ সংবাদ বা এটা তোমার চালু করেন। গেল, বুঝতে পেরেছো? তা হর্ষবর্ধনের সময় উল্লেখযোগ্য শিলালেখগুলো হলো, এটা লিখে রাখো। হর্ষবর্ধনের সময় উল্লেখযোগ্য শিলালেখগুলো হলো বা লেখগুলি হলো তোমার কি? নালন্দাশীল, বাঁশখোর তাম্রশাসন, বাঁশখেরা তাম্রশাসন, সোনপট তাম্রশাসন, তাম্রপট আর কি, তারপরে মধুবন তাম্রপট, চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর আইহোল প্রশস্তি। চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর বা পুলকেশী টু এর দ্বিতীয় পুলকেশীর তোমার হচ্ছে কি? চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর আইহোল প্রশস্তি। বুঝতে পেরেছো? দ্বিতীয় পুলকেশীর আইহোল প্রশস্তি বা আইহোল শিলালিপি, যাই বলি না কেন। বুঝতে পেরেছো? শিলালিপি
এইগুলো উল্লেখযোগ্য, বুঝতে পেরেছো? পেনের মনে হচ্ছে এটাই সমস্যা হয়েছে রে। সুইচে মনে হচ্ছে সমস্যা হয়েছে পেনের। বুঝতে পেরেছো? চলো, হর্ষবর্ধনের জীবনী হর্ষচরিত কে লিখেছেন? বাণভট্ট, হরিসেন? এটা একটা কিছু একটা ছিল বাংলা, শোনো এইগুলো ইংলিশ কোশ্চেন তো বাংলা করা। জোয়ানজাং বা হিউয়েন সাং, এখানে হিউয়েন সাং লেখো। হিউয়েন সাং, বলো কে? হিউয়েন সাং, হিউয়েন সাং, বলো কে হবে বলো। হর্ষবর্ধনের তোমার জীবনী হর্ষচরিত কে রচনা করেছেন? বাণভট্ট, হরিসেন, জুয়ানজাং, হিউয়েন সাং, বলো কে? উত্তর হবে তোমার বাণভট্ট। হরিসেন ছিল তো তোমার সমুদ্রগুপ্তের সভাকবি। তা এই হরিসেন তোমার হচ্ছে সভাকবি ছিলেন, তোমার হচ্ছে হর্ষবর্ধনের সভাকবি ছিলেন, হর্ষবর্ধনের সভাকবি ছিলেন, বুঝলে? সভা কবি ছিলেন, বুঝতে পারছো? হর্ষবর্ধনের সভাকবি ছিলেন। এবং এনার রচিত দুটো গ্রন্থই হলো কি তোমার কাদম্বরী ও হর্ষচরিত। কাদম্বরী, কাদম্বরী ও হর্ষচরিত, বুঝতে পেরেছো? ও হর্ষচরিত, বুঝতে পেরেছো? কাদম্বরী হর্ষচরিত। এবং হর্ষবর্ধনের রাজসভা অলঙ্কৃত করতেন আরও কিছু পণ্ডিত, যেরকম জয়সেন, ময়ূর মাতঙ্গ, দিবাকর, কবি মৌর্য, ভাতৃহরি প্রমুখ, বুঝতে পেরেছো? এবং হর্ষবর্ধনের রাজসভা করতেন আরও কিছু পণ্ডিত ব্যক্তি, তারা হলেন হর্ষবর্ধনের রাজসভা রাজসভা অলঙ্কৃত করতেন আরও কিছু পণ্ডিত ব্যক্তি, অলঙ্কৃত করতেন আরও কিছু পণ্ডিত ব্যক্তি, আরও কিছু পণ্ডিত ব্যক্তি, বুঝতে পেরেছ? পণ্ডিত ব্যক্তি তারা কারা? তারা হলেন তোমার হচ্ছে জয়সেন, জয়সেন, ময়ূর মাতঙ্গ। পেনটা ঝামেলা করছে কেন রে আজকে, কি হলো? জয়সেন, ময়ূর মাতঙ্গ, ময়ূর মাতঙ্গ, দিবাকর, দিবাকর, কবি মৌর্য, কবি মৌর্য, কবি মৌর্য, বুঝতে পেরেছ? এনারা। এবং ভাতৃহরি, এবং ভাতৃহরি, ভাতৃহরি, আজকে হচ্ছে কেন পেনে আমার, ভাতৃহরি, বুঝলে? তা হর্ষবর্ধনের সময় নালন্দা বিশ্ববিদ্যালয় বৌদ্ধ ধর্ম চর্চার শ্রেষ্ঠ প্রতিষ্ঠানে পরিণত হয়। হর্ষবর্ধনের সময়, হর্ষবর্ধনের সময় নালন্দা বিশ্ববিদ্যালয়, নালন্দা বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, বিদ্যালয় তোমার হচ্ছে বৌদ্ধ ধর্মচর্চার শ্রেষ্ঠ প্রতিষ্ঠানে পরিণত হয়। বৌদ্ধ ধর্মচর্চার শ্রেষ্ঠ পীঠস্থানে পরিণত হয়। শ্রেষ্ঠ পীঠস্থানে পরিণত হয়। শ্রেষ্ঠ পীঠস্থানে পরিণত হয়, বুঝতে পেরেছ? পরিণত হয়। এবং এই সময় উল্লেখযোগ্য সাহিত্যিক উপাদান হল হিউয়েন সাং এর রচিত সিউকি। এবং এই সময় উল্লেখযোগ্য তোমার হচ্ছে সাহিত্যিক উপাদান হলো তোমার হিউয়েন সাং এর রচিত সিউকি। হিউয়েন সাং রচিত সিউকি, সিউকি, বুঝতে পেরেছো? সিউকি, সিউকি, বুঝতে পেরেছো? হিউয়েন সাং রচিত সিউকি, সিউকি, ইউ, কি, বুঝতে পেরেছো? হিউয়েন সাং রচিত সিউকি, 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 বুঝতে পেরেছো? হিউয়েন সাং রচিত সিউকি, সিউকি, সিউকি,
কি, বুঝতে পেরেছো? হিউয়েন সাং রচিত সিউ কি। আশা করি ক্লিয়ার। চলো হর্ষবর্ধন সম্পর্কে আরো একটু কিছু জেনে নি। দেখো হর্ষবর্ধন তোমার হচ্ছে বলভীর মৈত্রিক বংশের দ্বিতীয় ধ্রুবনের সঙ্গে যুদ্ধ জয়লাভ করে এবং বলভী দখল করে, বুঝতে পেরেছো? হিউয়েন সাং কি করেন? তো হিউয়েন সাং বলছি কেন, হর্ষবর্ধন, হর্ষবর্ধন তোমার হচ্ছে মৈত্রকরাজ দ্বিতীয় ধ্রুব সেনের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করে এবং বলভী দখল করে এবং বলভী দখল করে, বুঝতে পেরেছো? বলভী দখল করে এবং পরবর্তীতে ধ্রুব সেনের সাথে নিজ কন্যা তোমার উনার বিবাহ দিয়ে উনি তোমার মিত্রতা স্থাপন করেন এবং পরবর্তীতে ধ্রুব সেনের সাথে নিজ কন্যা আর বিবাহ দিয়ে মিত্রতা স্থাপন করে, বুঝতে পেরেছো? মিত্রতা স্থাপন করেন। 634 খ্রিস্টাব্দে দাক্ষিণাত্যে চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর কাছে তিনি পরাজিত হন। 634-এ কি করেন? 634 এডিতে উনি যখন দক্ষিণ ভারত বিজয়ের স্বপ্ন দেখেন, তা 634 এডিতে দাক্ষিণাত্যের চালুক্যরাজ, বুঝতে পেরেছো? চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর কাছে পরাজিত হন, বুঝতে পেরেছো? পরাজিত হন এবং তিনি হর্ষবর্ধন সিন্ধুদেশ ও কাশ্মীর অভিযানে ব্যর্থ হন। সিন্ধুদেশ ও কাশ্মীর অভিযানে ব্যর্থ হয়, বুঝতে পেরেছো? অভিযানে ব্যর্থ হন এবং চীনের সঙ্গে তার কূটনৈতিক সম্পর্ক ছিল জানা যায় এবং তার রাজসভায় 3 বার চীন থেকে দূত আসে। হর্ষবর্ধনের সাথে চীনের কূটনৈতিক সম্পর্ক ছিল। হর্ষের সাথে চীনের কূটনৈতিক সম্পর্ক ছিল এবং তার রাজসভায় এবং হর্ষের রাজসভায় 3 বার চীন থেকে দূত আসে। 3 বার চীন দেশ থেকে দূত আসে, বুঝতে পেরেছো? 3 বার চীন দেশ থেকে দূত আসে। চলো হর্ষবর্ধনের তোমার শিল্প সাহিত্য সম্পর্কে বলেছি। আচ্ছা, রাজা হর্ষবর্ধন সবার নিচের কোনটি সঠিক নয়? এইটার উচ্চারণ কিন্তু হিউয়েন সাং হবে, বুঝলে? হিউয়েন সাং। এবার ভালো করে পড়ো। বলো। উত্তর হবে হিউয়েন সাং। উত্তর হবে 51। হর্ষবর্ধন দরবারের কবি ছিলেন, সঠিক নয়। আচ্ছা, সঠিক নয় বলেছে, তাহলে হলো হরিসেন হবে। হরিসেন ছিল সমুদ্রগুপ্তের সভাকবি, যিনি এলাহাবাদ প্রশস্তি লিখেছেন। হরিসেন লিখেছেন এলাহাবাদ প্রশস্তি, বুঝলে? তা এই যে হর্ষবর্ধন, ইনি ছিলেন তোমার হচ্ছে ভগবান শিবের উপাসক, হলেও ইনি পরম ধর্ম সহিষ্ণু ছিলেন। হর্ষবর্ধন ভগবান শিবের উপাসক ছিলেন। ভগবান
শিবের ও সূর্যের উপাসক ছিলেন। ওনার বাবা প্রভাকর বর্ধনও কিন্তু সূর্যের উপাসক ছিলেন, বুঝলে? সূর্যের উপাসক ছিলেন, কিন্তু এরা পরম ধর্ম সহিষ্ণু ছিলেন। কিন্তু পরম ধর্ম সহিষ্ণু ছিলেন কিন্তু পরম ধর্ম পরম পরধর্ম আর কি, পরম না, পরধর্ম সহিষ্ণু ছিলেন, কিন্তু পরধর্ম সহিষ্ণু ছিল। এত ঝামেলা করছেন। কিন্তু পরধর্ম সহিষ্ণু, পরধর্ম সহিষ্ণু ছিল, সহিষ্ণু ছিল, বুঝলে? পরম ধর্ম সহিষ্ণু ছিল। এবং তিনি বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকের জন্য জীব হত্যা, মানে বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক করেন এবং জীব হত্যা নিষিদ্ধ করেন। হর্ষ বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা করেন, বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা করেন, পৃষ্ঠপোষকতা করেন, পোষকতা করেন এবং জীব হত্যা নিষিদ্ধ করেন, এবং জীব হত্যা নিষিদ্ধ করেন, নিষিদ্ধ করেন, বুঝতে পেরেছো? জীব হত্যা নিষিদ্ধ করেন। আর তোমরা জানো 642 হিউয়েনসাং এর সম্মানার্থে এবং মহাযান ধর্ম সম্বন্ধে আর আলোচনা সভা আহ্বান করে, যেটা 18 দিন স্থায়ী হয়েছিল। এটা বলেছি, তাই আর লিখছি না। এবং হর্ষ প্রতি 5 বছর এলাহাবাদ প্রয়াগে, বুঝতে পেরেছো? হর্ষ প্রতি 5 বছর এলাহাবাদে 75 দিন ব্যাপী মেলার আয়োজন করতেন। হর্ষ প্রতি 5 বছর অন্তর, প্রতি 5 বছর অন্তর তোমার প্রয়াগ বা এলাহাবাদে, প্রয়াগ বা এলাহাবাদে তোমার হচ্ছে 75 দিন ব্যাপী, 75 দিন ব্যাপী একটি মেলার আয়োজন করে, একটি মেলার আয়োজন করে, বুঝতে পেরেছো? আয়োজন করে, বুঝতে পেরেছো? এবং ওই স্থানে জাতি ধর্ম নির্বিশেষে সকলকে দান করা হতো। এবং কথাতে আছে যে এতটা দান করতো হর্ষবর্ধন, নিজের যে রাজ পোশাক উনি সেটাও অবধি খুলে দিতেন, যে যত ধরো ওই 5 বছরে যত ট্যাক্স ফ্যাক্স রাজকোষে যা ছিল সব দান করে দিত। দিয়ে উনি রাজ্যশ্রী ওনার দিদির কাছ থেকে একটা জাস্ট ওই কোনো রকম একটা স্থান মানে কাপড় সে উনি পরে উঠে আসতেন, উনি ওনার রাজ পোশাক অবধি দান করে দিত, এতটা উনি দান করতেন, বুঝলে? এবং এই মানে মেলার রীতি ছিল জাতি ধর্ম বর্ণ বিশেষে তোমার কি করতো, তোমার দান করতো সকলকে। এবং এই জন্য এই মেলার নামকরণ করা হয় দানক্ষেত্র ও সন্তোষ ক্ষেত্র। এবং এই মেলায়, এবং এই ধর্ম মেলায় বা এই মেলায়, বুঝতে পেরেছো? এই মেলায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তোমার হচ্ছে দান করার রীতি প্রচলিত ছিল, দান করার রীতি প্রচলিত ছিল, বুঝলে? রীতি প্রচলিত ছিল। এবং এই জন্য এই মেলার নাম, এবং এই জন্য এই মেলার নাম দান ক্ষেত্র সন্তোষ ক্ষেত্র করা হয়। দান ক্ষেত্র ও সন্তোষ ক্ষেত্র করা হয়, বা সন্তোষ ক্ষেত্র রাখা হয়, বা সন্তোষ ক্ষেত্র রাখা হয়, বুঝলে? রাখা হয়, দান ক্ষেত্র বা সন্তোষ ক্ষেত্র রাখা হয়, দান ক্ষেত্র বা সন্তোষ ক্ষেত্র রাখা হয়, বুঝতে পেরেছো? ক্লিয়ার? এবং হর্ষবর্ধন তোমার স্বৈরচারী ছিল, কিন্তু তাও তুমি প্রজা হইতে ছিল, একটু কঠোর শাসক ছিলেননি। এবং তার সর্বোচ্চ মানে সর্বোচ্চ শাসনের স্থানে ছিল রাজা, এবং রাজাকে সাহায্য করতে মন্ত্রীন। হর্ষের মানে তোমার শাসন ব্যবস্থায় সর্বোচ্চ স্থানে ছিল রাজা। হর্ষের শাসন ব্যবস্থায় সর্বোচ্চ স্থানে ছিল রাজা, এবং রাজাকে সাহায্য করত তোমার মন্ত্রী পরিষদ,
সাহায্য করত মন্ত্রী পরিষদ, বুঝলে? মন্ত্রী পরিষদ, মন্ত্রী পরিষদ, বুঝতে পেরেছো? রাজাকে সাহায্য করত মন্ত্রী পরিষদ। এবং রাজার ইচ্ছা অনুযায়ী মন্ত্রী পরিষদ ও কেন্দ্রীয় পরিষদের সদস্যরা নির্বাচিত হতেন। এবং এছাড়া অন্যান্য কর্মচারীদের মধ্যে ছিল কুমার মাত্র, দণ্ডনায়ক, উপারিক, লোকপাল, বিষয়পতি ইত্যাদি। এছাড়া অন্যান্য রাজকর্মচারীদের মধ্যে ছিল এছাড়া অন্যান্য রাজকর্মচারীদের মধ্যে ছিল রাজকর্মচারীদের মধ্যে ছিল কুমার মাত্র, মহাদণ্ডনায়ক, মহাদণ্ডনায়ক এখানে লিখি, মহাদণ্ডনায়ক, উপারিক, লোকপাল, বিষয়পতি ইত্যাদি। বুঝতে পেরেছ? ইত্যাদি। তা চীনা বৌদ্ধ তীর্থযাত্রী হিউয়েন সাং প্রায় 1,000 বছর আগে ভারত উপমহাদেশে এসেছিল। বলো 600, 1100, 1700, 2000, 1400, বলো তাড়াতাড়ি। 52 উত্তর দাও। আর প্রতিদিন ক্লাসের আগে ক্লাসের লিঙ্কের জন্য টেলিগ্রামে গিয়ে সার্চ করো হিস্ট্রি ইনসাইড, INSIGHT, বা শোভন স্যার, SHOVAN, শোভন স্যার, বা শোভন স্যার, SHOVAN, শোভন স্যার, বা 9476429107 এই নম্বরে জাস্ট একটা হাই লেখো, অটোমেটিকলি তোমার কাছে গ্রুপ লিঙ্ক চলে যাবে। অর্থাৎ 1442 বছর, অর্থাৎ উনি ওই 642 দিকে এসেছিল। এখন ধরো 1400 বছরের বেশি, কারণ এটা 22-এ দিয়েছিল তো কোশ্চেনটা। এখন প্রায় ধরো কত, এটা তোমার ধরো ওই 1400 বছর হবে, হিসাব হচ্ছে তো 1400 বছরই হবে। হ্যাঁ 1400 বছর এরকমই, বুঝলে? চলো আচ্ছা, হর্ষবর্ধনের সম্পর্কে আর একটু চলো। তোমার হচ্ছে রাজার ইচ্ছায় মন্ত্রী পরিষদ ও কেন্দ্রীয় পরিষদের সদস্যদের নিয়োগ করা হতো, রাজাই নিয়োগ করতেন। এবং কিছু তোমার পদ ছিল, বুঝলে? রাজার ইচ্ছায় কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ ও কেন্দ্রীয় পরিষদের সদস্যদের নিয়োগ করা হতো, এটা লিখে রাখো। রাজার ইচ্ছায় কেন্দ্রীয় পরিষদ ও মন্ত্রী পরিষদের সদস্যদের নিয়োগ করা হতো। মন্ত্রী পরিষদ ও তোমার হচ্ছে কেন্দ্রীয় পরিষদের সদস্যদের নিয়োগ করা হতো, বুঝলে? নিয়োগ করা হতো। এবং কিছু রাজকর্মচারী ছিল যেরকম তোমার মহাখপটালাধিকৃত, যেমন সরকারি মহাপেশখানার উচ্চতম রাজপুরুষ, বুঝতে পেরেছ? মহাখপটালাধিকৃত, বুঝতে পেরেছ? ধিকৃত, ইনি ছিলেন তোমার সরকারি মহাপেশখানার উচ্চ রাজপুরুষ, সরকারি মহাপেশখানার উচ্চতম রাজপুরুষ, বুঝলে? উচ্চতম রাজপুরুষ। মহাসন্ধি বিগ্রহাধিকৃত, মহাসন্ধি বিগ্রহাধিকৃত। প্রতিরক্ষা পররাষ্ট্র বিভাগের উচ্চ রাজপুরুষ, প্রতিরক্ষা ও পররাষ্ট্র বিভাগের উচ্চতম রাজপুরুষ, বুঝলে? উচ্চতম রাজপুরুষ। মহাপ্রতিহার, বুঝলে? চলো, মহাপ্রতিহার
ছিলেন রাজা, রাজপ্রসাদ ও রাজসভার নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত। রাজা, রাজপ্রসাদ, রাজপ্রসাদ ও রাজসভার নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত। নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত, বুঝলে? বলাধিকৃত, বলাধিকৃত, বলাধিকৃত। পদাতিক বাহিনীর প্রধান, পদাতিক বাহিনীর প্রধান, বুঝতে পেরেছ? পদাতিক বাহিনীর প্রধান। কুণ্ডল, অশ্বরোহী বাহিনীর প্রধান। কুণ্ডল, অশ্বরোহী বাহিনীর প্রধান। অশ্বারোহী বাহিনীর প্রধান, বাহিনীর প্রধান, অশ্বরোহী বাহিনীর প্রধান। পুষ্পল, জমি সংক্রান্ত হিসাব ও দলিল পত্র সংরক্ষণ যিনি করতেন। পুষ্পল, পুষ্পল, পুষ্পল কি? জমি সংক্রান্ত হিসাব ও দলিল পত্র সংরক্ষণ যিনি করতেন। জমি সংক্রান্ত প্রধান, জমি সংক্রান্ত হিসাব, জমি সংক্রান্ত হিসাব ও দলিল পত্র সংরক্ষণ করতেন। দলিল পত্র যিনি সংরক্ষণ করতেন, সংরক্ষণ করেন ইনি। চলো, হর্ষবর্ধন যখন দাক্ষিণাত্য চালুক্য রাজ্য আক্রমণ করেন তখন নিচের মধ্যে কে হর্ষকে পরাজিত করেছিলেন? বলো, নিচের মধ্যে কে হর্ষকে পরাজিত করে? তাড়াতাড়ি তো, দেশে সিজিএল 22-এর কোশ্চেন এটা। মঙ্গলেশ, পুলকেশিন 2, দ্বিতীয় বিক্রমাদিত্য প্রথম, আর কীর্তিবর্মন। বলো বলো বলো, উত্তর দাও। উত্তর হবে পুলকেশিন 2, বুঝতে পেরেছো? দ্বিতীয় পুলকেশিন। দেখো, চলো হর্ষের শাসন ব্যবস্থা সম্পর্কে আরেকটু জেনে নিই। দেখো, হর্ষবর্ধন তার সমগ্র প্রদেশকে বিভক্ত করতেন, এবং এই যে তোমার দ্বিতীয় পুলকেশীর সাথে হর্ষবর্ধনের যুদ্ধ হয়েছিল, এইটা হিউয়েনসাং এই সম্পর্কে বিশেষ তথ্য দিয়েছেন। হিউয়েনসাংয়ের রচনা থেকে জানা যায় এটা, বুঝলে? এটি হিউয়েনসাংয়ের রচনা থেকে জানা যায়। হিউয়েনসাংয়ের রচনা থেকে জানা যায়, রচনা থেকে জানা যায়, বুঝতে পারছো? হিউয়েনসাংয়ের রচনা থেকে জানা যায়। তবে দ্বিতীয় পুলকের সঙ্গে যুদ্ধের প্রস্তুতির কথা বিস্তারভাবে জানলেও যুদ্ধের সময় নীরব ছিল, এইগুলো আছে, দুটো তোমাদের লাগবে না। চলো, হর্ষের কিছু প্রাদেশিক শাসন ব্যবস্থা সম্পর্কে দেখি। হর্ষের প্রাদেশিক শাসন ব্যবস্থা সম্পর্কে দেখি। শাসন ব্যবস্থা সম্পর্কে একটু দেখি। প্রাদেশিক শাসন ব্যবস্থা কি? সমগ্র সাম্রাজ্যকে ভাগ করা হতো কয়েকটি প্রদেশ বা ভুক্তিতে, বুঝতে পেরেছ? সমগ্র সাম্রাজ্যকে কয়েকটি প্রদেশ বা ভুক্তিতে বিভক্ত করা হতো বা করা ছিল, আর বিভক্ত ছিল। ভুক্তিগুলো কয়েকটি জেলা বা বিষয় বিভক্ত ছিল। ভুক্তিগুলি কয়েকটি জেলা বা প্রদেশে বিভক্ত ছিল, বুঝলে? ভুক্তিগুলি কয়েকটি জেলা বা প্রদেশে বিভক্ত ছিল, বুঝলে? জেলা, মাফ করবে, জেলা বা বিষয়, প্রদেশ না। কয়েকটি জেলা বা বিষয়ে বিভক্ত ছিল, বিষয়ে বিভক্ত ছিল। বিষয়গুলি কয়েকটি তহসিল বা পাঠকে বিভক্ত ছিল। আবার বিষয়গুলি বা জেলা যাই বলি না কেন, বিষয়গুলি কতকগুলি বা কয়েকটি তহসিল বা পাঠকে বিভক্ত ছিল। আর সর্বনিম্ন প্রশাসনিক বিভাগ ছিল গ্রাম। সর্বনিম্ন প্রশাসনিক বিভাগ ছিল গ্রাম।
বিভাগ ছিল গ্রাম, বিভাগ ছিল গ্রাম, গ্রাম। আর লোকপাল উপারিক ছিল প্রদেশের শাসনকর্তা। আর একটু চলো লিখে দিই, এটা অন্য কালিতে লিখি। লোকপাল ও উপারিক ছিলেন প্রাদেশের শাসনকর্তা। লোকপাল ও বা উপারিক, লোকপাল বা উপারিক ছিলেন, বা উপারিক ছিলেন, উপারিক ছিলেন প্রদেশের শাসনকর্তা, ছিলেন প্রদেশের শাসনকর্তা, প্রদেশের শাসনকর্তা, শাসনকর্তা, বুঝতে পেরেছ? বিষয়পতি ছিলেন বিষয়ের শাসনকর্তা, বিষয়পতি ছিলেন, পতি ছিলেন বিষয়ের শাসনকর্তা, বিষয়ের শাসনকর্তা, বুঝতে পেরেছ? এবং গ্রামিক ছিলেন গ্রামের শাসনকর্তা, গ্রামিক ছিলেন গ্রামের শাসনকর্তা, গ্রামের শাসনকর্তা, বুঝতে পেরেছ? গ্রামিক ছিলেন গ্রামের শাসনকর্তা। এবং সমাজে চতুর্থ প্রথা ছিল। চলো, রাজা শশাঙ্ক যার বিরুদ্ধে হর্ষবর্ধন যুদ্ধ করেছিলেন তিনি ছিলেন ড্যাশ রাজ্যের শাসক। কন্যাকুঞ্জ, জুনাগড়, মগধগৌড়। আর গৌড় তোমার হচ্ছে ওই রাজস্ব ব্যবস্থা সম্পর্কে পড়লে আর একটুখানি কাছে করিয়ে দিচ্ছি, কেমন? রাজা শশাঙ্ক যার বিরুদ্ধে হর্ষবর্ধন যুদ্ধ করেছিলেন তিনি ড্যাশ রাজ্যের শাসক ছিলেন, বলো। বলো বলো বলো। প্রতিদিন ক্লাসের আগে ক্লাসের লিঙ্কের জন্য টেলিগ্রামে সার্চ করো হিস্ট্রি ইনসাইট, হিস্ট্রি ইনসাইট, INSIGHT, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, বা 9476429107 এই নম্বরে জাস্ট একটা হাই লেখো, অটোমেটিকলি তোমার কাছে গ্রুপ লিঙ্ক 947642। চলো, আচ্ছা, উত্তর হবে গৌড়দাস শশাঙ্ক, বুঝলে? গৌড়দাস শশাঙ্ক। এবং তিনি হচ্ছে গুপ্ত বংশের পতনের পর উনি স্বাধীন রাজবংশ প্রতিষ্ঠা করেন, এবং শশাঙ্ক ছিলেন গৌড় বা বাংলাদেশের প্রথম সার্বভৌম শাসক। শশাঙ্ক ছিলেন, একটু লিখেই দিই না এর মধ্যে, শশাঙ্ক ছিলেন তোমার গৌড় বা বাংলাদেশের প্রথম সার্বভৌম শাসক। গৌড় বা বাংলাদেশের প্রথম সার্বভৌম শাসক, প্রথম সার্বভৌম শাসক, বুঝতে পেরেছ? প্রথম সার্বভৌম শাসক। এবং তার আসল নাম ছিল নরেন্দ্রগুপ্ত। শশাঙ্কের আসল নাম ছিল নরেন্দ্রগুপ্ত, বুঝতে পেরেছ? নরেন্দ্রগুপ্ত, শশাঙ্কের আসল নাম ছিল নরেন্দ্রগুপ্ত। আশা করি ক্লিয়ার। চলো, আচ্ছা, শশাঙ্কের রাজস্ব ব্যবস্থা সম্পর্কে একটু আলোচনা করে নি। হর্ষের রাজস্ব ব্যবস্থা সম্পর্কে একটু আলোচনা করে নি। হর্ষের রাজস্ব ব্যবস্থা সম্পর্কে চলো একটু আলোচনা করে নি। হর্ষ এই সময় তিন ধরনের রাজস্ব গ্রহণ করত, বুঝতে পেরেছ? এই সময় তিন ধরনের রাজস্ব আদায় করা হতো। তিন ধরনের রাজস্ব আদায় করা হতো। প্রথমটা ছিল তোমার ভাগ। তাহলে তিন ধরনের, চলো একটু লিখে নিই আমরা, এইভাবে ছক করেই দেখি। প্রথমটা ছিল ভাগ বা ভূমি রাজস্ব, ভাগ বা ভূমি রাজস্ব, বুঝতে পেরেছো? ভাগ বা ভূমি রাজস্ব। আর তারপরে ছিল হিরণ্য, আর চতুর্থ ছিল তোমার হলো বলি। ভূমি রাজস্ব এটা উৎপন্ন ফসলের 1/6 আদায় করা হতো। উৎপন্ন ফসলের
উৎপন্ন ফসলের 1/6 আদায় করা হতো, ভূমি রাজস্ব হিসেবে আদায় করা হতো, বুঝলে? আদায় করা হতো। হিরণ্য বাণিজ্য শুল্ক হিসাবে এটা আদায় করা হতো, বাণিজ্য শুল্ক ছিল এটা। আর বলি ছিল জরুরি অবস্থায় অতিরিক্ত ব্যয় নির্বাহের জন্য গৃহীত কর। বলি ছিল জরুরি অবস্থায় অতিরিক্ত ব্যয় নির্বাহের জন্য গৃহীত কর। অতিরিক্ত ব্যয় নির্বাহের জন্য গৃহীত কর, বুঝলে? এবং এই সময় হর্ষ অধীনস্থ কিছু রাজা স্বাধীনভাবে রাজ্য করতেন। তারা ছিলেন ভাস্কর বর্মন, কামরূপরাজ, ধ্রুব ভট্ট, বল্লভী, পুনর্বর্মন, মগধ, উদিত, এরা মূলত স্বাধীনভাবেই রাজত্ব করতো, বুঝলে? আচ্ছা চলো, পুষ্যবতী যিনি থানেশ্বর থেকে রাজত্ব করেছেন তিনি ড্যাশ বংশের প্রতিষ্ঠাতা। পুষ্যবতী যিনি থানেশ্বর থেকে রাজত্ব করেছিলেন তিনি কোন বংশের প্রতিষ্ঠাতা? বলো, উত্তর দাও, ফাস্ট। উত্তর হবে বর্ধন। দেখো, আমরা পুষ্যবতী বংশ, কিন্তু এদেরকে তোমার বর্ধন বংশ বলা হয়, বুঝতে পেরেছো? এসএসসি সিজিএল 21-এর কোশ্চেন, মর্নিং। আচ্ছা, রাজা হর্ষবর্ধন তার ভাই ড্যাশের মৃত্যুতে থানেশ্বর ও কৌনজের সিংহাসন আরোহণ করেছিলেন। তিনি কে? ইন্দ্রবর্ধন, সূর্যবর্ধন, রাজ্যবর্ধন, চন্দ্রবর্ধন। উত্তর হবে, আচ্ছা বলো কি হবে উত্তর, বলো। এসএসসি সিজিএল 20-এর কোশ্চেন এটা, বলো। দেখো, প্রতি বছর এখান থেকে একটা কোশ্চেন দিয়েছে তোমাদের, এই অধ্যায়টা খুব ইম্পর্টেন্ট, খুব মানে খুব। উত্তর হবে তোমার রাজ্যবর্ধন। ওই যে বললাম, শশাঙ্ক হত্যা করে দিয়েছিল 606-এ, তারপর সে তোমার হর্ষবর্ধন সিংহাসনে বসেন, কারণ রাজ্যবর্ধন আবার শশাঙ্কের বন্ধু মালবরাজ দেবগুপ্তকে হত্যা করেছিল, বুঝতে পেরেছো বিষয়টা এরকম। তাহলে চলো আজকের ক্লাসে অবধি। তোমাদের উত্তর দেওয়া আছে, আজকে খুব কম এমসিকিউ হলো, 10টার মতো এমসিকিউ করিয়েছি, বাট আমি ক্লাসটা দিয়ে করেছি কারণ প্রত্যেক বছর এখান থেকে একটা কোশ্চেন এসএসসি দেই, বুঝতে পেরেছো? এই জন্য আমি আজকে ডিটেলসটাই করিয়ে দিলাম। এটা হর্ষবর্ধন বা বর্ধন বংশ স্পেশাল, বা পুষ্যবতী বংশ যাই বলো না, ওখানে স্পেশাল। আর তোমরা যদি মনে করো ডিটেলসে সায়েন্সের কোনো ব্যাচ চাও, সামনে রেলের পরীক্ষা, তাহলে এই ব্যাচটা নিতে পারো। সপ্তাহে 4 দিন ক্লাস, সোম, মঙ্গল, বৃহস্পতি, শুক্র। ক্লাসের সময় 2 ঘন্টা সম্পূর্ণ সায়েন্স কমপ্লিট, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, টেকনোলজি, এনভায়রনমেন্ট, লাইভ ক্লাস 4.5 মাস হলে ব্যাচটির মেয়াদ 1 বছর, অর্থাৎ ক্লাস শেষ হওয়ার পরও তুমি রেকর্ডিং ভিডিও দেখতে পারবে। হিস্ট্রি ইনসাইড অ্যাপ বা www.historyinsight.in এই ওয়েবসাইটে ক্লাস হবে, চ্যাপ্টার ভিত্তিক ক্লাস হবে, এবং ক্লাসের পর ক্লাস নোট পেয়ে যাবে। ক্লাস নোট প্রিন্ট আউট করা যাবে। 18 জুলাই 2024 বৃহস্পতি থেকে ব্যাচ শুরু হবে। ব্যাচে ভর্তি ও ডেমোর জন্য 9476429107 হোয়াটসঅ্যাপ করে। এই ব্যাচটি স্পেশাল রেলকে টার্গেট করে কেন্দ্র, রাজ্য, কেন্দ্র সকল পরীক্ষা হেল্প হবে, অর্থাৎ ডিটেল সায়েন্স হবে, এবং এর মধ্যে নিউমেরিক কিন্তু ইনক্লুড আছে, কারণ যেহেতু ফিজিক্স লিখেছে আমি নিউমেরিকটা লিখিনি, কিন্তু নিউমেরিক করানো হবে। রেলে তোমাদের নিউমেরিক আসে। মাত্র 590 টাকা এককালীন পেমেন্ট। আর ব্যাচে অ্যাডমিশনের জন্য অ্যাপে চলে যাও, হিস্ট্রি ইনসাইট INSIGHT গিয়ে সার্চ করো, এবং এটা লিখে গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করো, তো অ্যাপ পেয়ে যাবে। দেখবে 5 স্টার রেটিং আছে অ্যাপটার, ডাউনলোড করে নাও, এবং প্রতিদিন ক্লাসের পর এখান থেকে প্রতিদিন লাইভ ক্লাস দেখতে পারবে, এবং ব্যাচটা এখান থেকে পারচেস করে নাও। এবং আমাদের অনেক অন্যান্য ব্যাচও আছে, যদি পছন্দ হয় নিতে পারো। মাত্র 599 টাকা, বা আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারো, www.historyinsight.in এই ওয়েবসাইট ভিজিট করে কিনতে পারো, কেমন? তাহলে চলো আজকে, এবং প্রতিদিন যদি ক্লাসের পর ক্লাসের লিঙ্ক পেতে চাও, তাহলে এই নম্বরে জাস্ট এইটা লিখে টেলিগ্রামে সার্চ করো, বা শোভন স্যার লিখে সার্চ করো। এই যে স্পেলিং দেওয়া আছে, হিস্ট্রি ইনসাইট লিখলে এইটা দেখতে, এই ডিপিটা দেখতে পারবে, শোভন স্যার লিখলে এই ডিপিটা দেখতে পারবে। জয়েন হয়ে যাও। প্রতিদিন ক্লাসের লিঙ্ক বা ডেসক্রিপশনে আমার লিঙ্ক দেওয়া আছে। আর তুমি যদি মনে করো যে এই যে এতগুলো এমসিকিউ করে, আজকে হয়তো একটু কম এমসিকিউ হলো, কিন্তু প্রতিদিন প্রায় আমাদের 40-50টা করে এমসিকিউ করি মিনিমাম, তার উপরে যায় 60-70টা হয় অনেক হয়। তো এই যে এমসিকিউর সাথে এত এক্সট্রা ইনফরমেশন, এর জন্য জাস্ট তুমি যদি এই পিডিএফগুলো পেতে চাও, তুমি ক্লাস ফ্রি, তুমি ক্লাস দেখে লিখে নিতে পারো, কোনো টাকা লাগবে না। তুমি তোমার এই পিডিএফটা আমার দরকার, তার জন্য তোমাকে একবারই 99 পেমেন্ট করতে হবে। একবারই 99 যেই পেমেন্ট করবে তুমি, তোমাকে পিডিএফগুলো ব্যাট করে দেবো, সেখানে তুমি প্রতিদিন ক্লাসের পর ক্লাসের পিডিএফগুলো সুন্দরভাবে পাবে। এবং এখানে আমরা 8500 বলেছি, কিন্তু প্রায় 9500 এমসিকিউ আমি তোমাদের করিয়ে দেবো। পলিটি থেকে 1500, কিন্তু পলিটি থেকে আমি বলছি তোমাদের আমি 2000 এমসিকিউ করাবো। আর ইতিহাসে 3000, তো ওটা 3500 হয়ে যাবে। আর জিওগ্রাফিও তোমার ওই 2700-2800 মতো হবে। প্রচুর কোশ্চেন হবে, আর স্ট্যাটিক যুগেও করাবো, মানে প্রায় 10,000-এর কাছে কোশ্চেন হবে, বুঝতে পেরেছি? এখনও প্রায় আজকে কত 956, এখনও আমাদের এনশিয়ান্ট হিস্ট্রিতেই 2-3টে বাকি আছে। সেন, পাল,
এইগুলো বাকি আছে, ওখান থেকে তো মিনিমাম আমি 150 এমসিকিউ করাবো। তাহলে দেখো 100 ক্রস করে যাচ্ছে শুধু এনশিয়ান্টে, এরপর মেডিভ্যাল আছে, মডার্ন তো আরও বেশি এমসিকিউ করাবো, প্রায় 3000-এর উপরেই হবে ইতিহাস থেকে। তাই এই এমসিকিউগুলো যদি পেতে চাও এবং এর আগে যতগুলো ক্লাস হয়ে গেছে তারও যদি পিডিএফ পেতে চাও, তাহলে এই জাস্ট একবারই তোমাকে 99, শুধু 99 দিতে হবে। আর এই নম্বরে জাস্ট একটা আমার সাথে কথা বলতে পারো যদি পিডিএফ নিতে চাও, বা তুমি যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও, ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে, তাহলে এই নম্বরে জাস্ট একটা হাই লেখো, অটোমেটিকলি তোমার কাছে গ্রুপ লিঙ্ক চলে যাবে। আর যদি ক্লাসটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আজকে রেকর্ডিং হচ্ছে, কালকে থেকে আবার লাইভ হবে, এবং তোমাদের মতামত যা কিছু কমেন্টে জানিয়ে রাখো, কেমন? তাহলে আজকে ক্লাসে অবধি, নেক্সট ক্লাসে দেখা হবে, টাটা, ভালো থেকো, গুড নাইট।